লিসেনার সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন আমি তার ভাষায় বলার চেষ্টা করতেছি। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। বর্তমানে আমি সিলেটের মৌলভীবাজারে রয়েছি। আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা। আমার নাম মোহাম্মদ হাফিজ। আমার বন্ধুর নাম জুনাহের। বলার কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। জুবায়ের তখন কলেজে ভর্তি হয়েছে। কলেজ বাড়ি থেকে দূর হওয়ায় আমি বাড়ি ছেড়ে কলেজের কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। একদিন এভাবেই কাটতো। হঠাৎ একদিন বাড়ি থেকে ফোন দিয়ে জানানো যে দাদুর শরীর খারাপ, হাসপাতালে নেওয়া হয়েছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। জানি ভালো জানিয়ে রাখা ভালো যে কলেজ থেকে আমার বাড়ি অনেকটা দূর, তাই বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পর বেশ সময় নষ্ট না করে আমি চলে গেলাম দাদুকে হাসপাতালে দেখার জন্য। যে হাসপাতালে দাদুকে নেওয়া হয়েছে সেই হাসপাতালে। বলে রাখা ভালো যে দাদু হাসপাতালে নেওয়া হয়েছে সেটি একটি পুরনো সরকারি হাসপাতালে। এসে তাড়াহুড়া করে চলে গেলাম। দাদুকে স্যালাইন দিয়ে এখানে বাড়ির প্রায় সবাই উপস্থিত আছে। জানতে পারলাম যে দাদুর অবস্থা নাকি খুব খারাপ হয়ে পড়েছিল। এখন সামান্য উন্নত সকলের মনের অবস্থা যখন শান্ত হয়ে গেছে আমি বললাম যে রাতে অনেক হয়েছে, সবাই বাড়ি চলে যান। আমি আর ছোট চাচা ভাই দাদুর সাথে থাকবো। কিছুক্ষণ পর সবাই বাড়িতে চলে গেল। রাত প্রায় ছুঁই ছুঁই। চাচা তো ভাই নাম অনন্ত। আমি আর অনন্ত তখন হাসপাতালে দাদুর সাথে, তখনও জ্ঞান ফিরেনি। দাদুকে একা রেখে আমি আর অনন্ত হাসপাতালের বাইরে গেলাম কিছু খাবার খাওয়ার জন্য। রাতের গন্ডি পার হয়ে গিয়েছে, দোকান বন্ধ হয়ে গিয়েছে। একটু হালকা নাস্তা করে আমরা দুজন হাসপাতালের দিকে ফিরছি। ছিল শহর থেকে কিছুটা দূরে। তার কারণে হাসপাতালের পরিবেশ ছিল হাসপাতালের পেছন থেকে একটা ডোমঘর, পাশে ছিল একটা বড় শিমুল গাছ। আমরা যখন হাসপাতালের মূল ফটক পার ছিলাম তখন হঠাৎ করে এলো হুদুম পেঁচার ডাক। রাতের নিস্তব্ধতা যেন পেঁচার ডাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শপথ না ভেবে আমরা চলে গেলাম দাদুর কক্ষে এবং গিয়ে দেখলাম দাদু এখনো জ্ঞান ফেরেনি। দাদুর পাশে একটি বেড খালি ছিল। হাসপাতালের বেডগুলো ছিল সিঙ্গেল বেড। আমি অনন্তকে বললাম তুই বেডে শুয়ে পড়। দাদুর পাশে চেয়ারে বসে পড়লাম। রাতের গন্ডি পার হয়ে গেছে। দেখলাম অনন্ত দাদুর পাশে বেডে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কেন জানি ঘুমাচ্ছে না। ভাবলাম সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আবার রয়েছি হাসপাতালে, সেজন্য ঘুমাচ্ছে না বলে হাঁটাহাঁটির জন্য রুমের সামনে বারান্দায় বেরিয়ে আসলাম। দাদুকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমটি হাসপাতালের দ্বিতীয় তলার পেছনের দিকে। বারান্দা থেকে হাসপাতালের পেছনের দিক মতো দেখা যায়। রাতটা ছিল অর্ধেক পূর্ণিমার রাত। বারান্দা থেকে হাসপাতালের পেছনের দিকটা হালকা আলোয় আলোকিত হয়ে আছে। আমি বলেছি যে হাসপাতালের ডোমঘর পেছনের দিকে তাদের আলোয় সব আলোকিত হয়ে রুমের ঘর জানালার জানি অন্ধকারে আচ্ছিন্ন। মনের মধ্যে কেমন যেন একটা অচেনা ভয় বিরাজ করছিল। মনের ভয়কে শান্ত করে যখন রুমের দিকে ফিরছিলাম তখন পাশে মরদেহ দেখলাম। এত সময় ধরে হাসপাতালে এসেছি, একবারও তো দেখলাম না এখানে
থেকে আসলো। এর আলো পড়তেই যে মরদেহটাকে জীবন্ত মনে হচ্ছিল। ঘটনা ঘটার পর আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কোনোভাবেই নিজেকে মনকে শান্ত করে দৌড় দিলাম, চলে গেলাম নিচতলায়। গিয়ে যা দেখলাম দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম একটা কালো অবয়ব মানুষের মতো, কিন্তু সেটা ঠিক মানুষ নয়। সেই পাখির কালো কালো পায়ের সাথে তীব্র কসকস শব্দ হচ্ছিল। উপস্থিতি বুঝতে পেয়ে ভয়ানক ওই প্রাণীটি আমার দিকে তাকিয়ে ফিরে আসলো। নিজের জীবন বাঁচাতে আমি প্রাণপণে চেষ্টা করছি। মনের মধ্যে অজানাই একটি ভয় জেগে উঠেছে। বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। আমার সাথে দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তে চলে এসেছি হাসপাতালের পেছনের দিকে। রাস্তার পাশে একটি ঘরে ঢুকে পড়লাম। ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। এক পলকের জন্য মনে হলো আজ বোধহয় আমার জীবন শেষ দিন, যার শেষটা খুব ভয়ঙ্কর। হঠাৎ যেন আমি নিশ্চুপ হয়ে গেলাম। আর জানা সব দোয়া কালাম পড়তে শুরু করলাম। কোথা থেকে এক ধরনের অস্বাভাবিক ঐতিহাসিক শব্দ আসতে শুরু করলো আমার কানে। আর একটা ফিস ফিস করে শব্দ, কেউ যেন বলছে, যতই যাই করছিস না কেন, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে জঘন্যভাবে সে হাসছে। তবে কত সময় কেটে গেছে কোনো ধারণা নেই। মহান আল্লাহ পাকের রহমতে অবশেষে হঠাৎ করে কানে ভেসে আসলো ফজরের আজানের শব্দে। বলে উঠলো, আজ আমি নাকি রক্ষা পেয়েছি। এই কথা শেষ হওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার কিছু মনে নেই। জানি না কতক্ষণ অচেতন অবস্থায় ছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম, তার কাছ থেকে জানতে পারলাম আমি প্রায় একদিন অচেতন ছিলাম। সেই দিন হাসপাতালের কানের কাছে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত জানাই। তখন দারোয়ান আমাকে বলে যে পরের দিন সকালে লোকজন হাসপাতালের পাশে ড্রোম ঘরের পাশে অজ্ঞান অবস্থায় ছিল। এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনা। এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে আর কি কমেন্ট করে জানাবেন। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। আমার একজন জাহিদ ভাই। ঘটনাটি আমার সাথে ঘটে 2018 সালে। সহ আমার এক বন্ধু সিলেটে হবিগঞ্জে একলাই যাই। মূলত সিরিয়ালের মূল উদ্দেশ্য ছিল এক্সাম শেষ করে একটু ঘুরতে যাওয়া। সিলেটের হবিগঞ্জে একটু গ্রাম্য পরিবেশের দিকে আমার মামার বাসায় মুখে বলে মামার বাসায় রওনা দিব। একটু স্বাধীনভাবে ঘোরার নেশা আম্মুকে মিথ্যা বলিয়ে যে আমার বন্ধু সৈকত দুলাভাইয়ের বাসায় সিলেট, ওই বাসায় আমরা থাকবো 2 দিন এবং তারপর মামার বাসায় থাকবো। আসলে আমাদের মূল প্ল্যান ছিল আমরা দুজনে ওই 2 দিন একটি হোটেলে উঠবো এবং আমার মামা আমাদের মন মতো ঘুরতে দিবে না। তাই আমি মূলত এই প্ল্যানটি করি। আমার মামা ছিলেন খুব একজন মানুষ। মূল ঘটনায় ফিরে যাই। আমার বন্ধু সৈকতের এক পরিচিত গাড়ি চালক আমার সাথে করে নিয়ে যাই। ওনার নাম মাসুদ। বয়স আমাদের থেকে 7-8 বছরের বড় হবে। ওনাকে আমরা বড় ভাই ডাকি। উনি ভাড়ায় গাড়ি চালায় এবং খুব বেশি টন দিতে পছন্দ করেন। উনি আমাদের সাথে গেলেন। শর্ত ছিল গাড়ির যাতায়াত বাবদ গ্যাস, তেল খরচ ও তার সকল খরচ আমরা বহন করব। মনে সব মেনে নিলাম। এতে আমাদের জার্নি সহজ হবে। তাছাড়া মাসুদ ভাই অত্যন্ত মজার মানুষ।
থাকলে তা জমবে। রওনা দেওয়ার কথা সকালে ঠিক করলাম। ভাইয়ের করে যায় এবং আমাদের রওনা দিতে দিতে বেলা 3টা বেজে যায়। অনেক কথাবার্তা ও আড্ডার জমে ওঠে সবকিছুই। আমাদের হবিগঞ্জে পৌঁছাতে লেগে যায় প্রায় প্ল্যান মতো। আমরা তো 2 দিন থাকবো এলে, কিন্তু এত রাতে কোথাও তাই ভাবছিলাম। এমন সময় ভাই বলল, চিন্তা করতে হবে না, ওনার এক পরিচিত গাড়ি চালকের গ্যারেজে এখানে সব ম্যানেজ করে দিবেন। বাজার যেতেই আমি দেখলাম আমাদের জন্য ওনার পরিচিত গাড়ি চালক বন্ধু ছোট ভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এর উপর প্রচন্ড রাগ উঠলো। তখন তার উপর বেশ খুশি হলাম। তিনি আমাদের জন্য দাঁড়িয়েছিলেন, নাম ছিল তানভীর। হোটেলের কথা জিজ্ঞাসা করলে তিনি আমাদের তার বাড়িতে থাকতে বলেন। আমরা অসম্মতি জানাই এবং তাকে ধন্যবাদ দিয়ে হোটেলে ওঠার কারণ বুঝিয়ে বলি। কথা শুনে উনি বলেন, আমাদের হোটেলে থাকা প্রয়োজন নেই, আমরা তার কাকুর খালি বাসায় থাকতে পারি। আমি বেশ খুশি হলাম এই কথা শুনে। সেই কাজ আমরা তার কাকুর বাসায় অবস্থান নিলাম। তার কাকুর বাড়ি বেশ বড়, সামনে বড় উঠান দেখলাম। ভাবলাম, এত সুন্দর বাড়িটা খালি পড়ে আছে কেন? বাড়িটা বেশ পুরাতন হলেও থাকার জন্য অনির্দিষ্ট হয়ে গেছে। তবে সমস্যা, গাড়ি রাখার জন্য নির্দিষ্ট জায়গা নেই। বাড়ির পাশে কোনো বাউন্ডারি না থাকায় গাড়ি নিয়ে একটু চিন্তা করতে শুরু হলো। ওই দিন রাতে আমরা ক্লান্ত থাকায় ঘুমানোর জন্য প্রস্তুতি নিই। তো সৈকত ছিল একটু ভীতু, তাই সৈকত আর আমি একসাথে ঘুমাবো। মাসুদ ভাই আলাদা রুমে। যে রুমটায় ঘুমালো সেই রুমে জানালা দিয়ে গাড়ি স্পষ্ট দেখা যায়। আমরা একটু ভেতরের দিকে ঘুমালাম। রাত প্রায় 2টা 30 মিনিট। আমি আর সৈকত ভাবছি কালকে সকালে কি করব। এমন সময় খুব বিচ্ছিন্ন একটা গন্ধে যেন আমাদের জন্য দম বন্ধ হয়ে আসছে এবং বাড়িটির ছাদে ফিরে কেউ যেন অবিরাম দিচ্ছে। এই শব্দ আমরা পাচ্ছি। এই কথা চিন্তা করে আমি সৈকত নিয়ে বাসার মেইন দরজার দিকে যাই এবং দরজা দিয়ে উঠি। ওই দেখতে যে কোনো চোর আসছে নাকি। বাসার সামনের ক্ষেত্রে একটা মেয়ে সাদা শাড়ি পরে দৌড়াচ্ছে। এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল সে। আমি আরো লক্ষ্য করলাম পাশে একটি কাছে পৃথিবীর একটা অবয়ব বিরাম আমাদের বাসাটির ছাদে ছোট ছোট কিছু ছুটছে এবং তার থেকে চালে টোকার শব্দ হচ্ছে। হঠাৎ সৈকতের ডাকে আমার শাশুড়ি সৈকত আমাকে জিজ্ঞাসা করে যে কোন চোর আসছে কিনা। কিছু না বলে চলে আসলাম রুমে। অনেক প্রশ্ন এবং ভয় কাজ করছে। সৈকতকে বললাম না, কারণ খুব ভয় পাবে এবং বাসায় যাওয়ার জন্য হাঁটাহাঁটি শুরু করে দেবে। আমি আর সৈকত ঘুমিয়ে পড়িয়ে এবং রাত্রে 30-এর কাছাকাছি শব্দ কানে বেশি আসে এবং আমি সৈকত দুজনে এক করি এবং হঠাৎ করে জানালার পাশে কোনো একটা অবয়ব এসে অত্যন্ত জোরে চিৎকার করে ওঠে। প্রচণ্ড ভয়ে আমি সৈকত চিৎকার করে উঠি। জিজ্ঞাসা করলে অবয়ব হেসে দেয়। হাসি শুনে বুঝতে পারি যে মাসুদ ভাই আমাদের সাথে মজা করতেছে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন উনি সিগারেট খেতে বের হয়েছে এবং গাড়ি দেখে নিলেন। এই সুযোগে আমি একটু বের হয়ে ঠান্ডা বাতাস উপভোগ করলাম এবং সে খুব পায়চারি দিল আমাকে এবং সৈকত এত ভয় পাওয়া নিয়ে লজ্জায় আমি আর রাতে কাছে অবয়ব ও
শাড়ি পরার অভাবটির কথা ওনাকে বলতে পারলাম না। সকালে আমরা তানভীর ভাইকে নিয়ে ঘুরতে বের হলাম, কারণ ওই এলাকা সম্পর্কে ও চেনে এবং জানে। সকালে তানভীর ভাইয়ের ফোনে দিয়ে আসলো এবং জোর করে নাস্তা করতে নিয়ে গেল। তাই আমরা তিনজন মিষ্টি নিয়ে রওনা দিলাম তানভীর ভাইয়ের বাসায়। বলে রাখা ভালো, কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যেতে তানভীর ভাইয়ের বাসায় সময় লাগে 10 মিনিট, কিন্তু বাজার হয়ে পাকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে সময় লাগে প্রায় 25 মিনিট। তো তাই যাত্রাপথে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হলে আমি আশেপাশে গাড়িটি থামাতে বলি এবং মিনিট আমার হালকা হতে সময় নেয়। আর সে বলে গাড়ি থামিয়ে রাখি। আশেপাশে একটি বড় বট গাছের হালকা করে দূরেতেই বৃদ্ধ নারী আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে এবং তার গায়ের রং অনেক ভালো এবং সানি পড়া, যেন ওই চোখটি অন্ধ। খুব রাগান্বিত কণ্ঠে আমাকে বললেন, মিষ্টি করে এনে আমি ছুটে যাই গাড়িতে এবং গাড়ি চলতে থাকে। এমন সময় চিন্তা আসে যে মিষ্টির ব্যাপারে ওই মহিলা জানলেন কিভাবে, এবং যদি নামার সময় মহিলাটি মিষ্টি থেকে হবে আমার কাছে এত দূরে না, এই গাড়িতে বসে লোকেদের নিকট চাইলে পারত। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো, কারণ কারো নিকট বললাম না। এরপর সারাদিন ঘুরে আমরা তানভীর ভাইয়ের কাকার বাড়ি ফিরে আসলাম। অনেক ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত সবাই। হঠাৎ মাসুদ ভাই আমাদের সাথে নিয়ে ঘুমাবে, কিন্তু আমরা রাজি হইনি, কারণ উনি আবারও দুষ্টামি করার মতলব এনেছে হয়তো। এটা ভেবে রাতে খুব গভীর ঘুমে স্বপ্ন দেখি। সকালে দেখা বিক্ষোভ চেহারার মহিলাটি আমাকে গলা টিপে ধরেছে এবং আমার কাছে 21 কেজি মিষ্টি ও একটি ছাগল বটগাছতলায় রেখে আসতে বলেছে। আমাকে হঠাৎ সৈকত করে ধাক্কা দেওয়ার সময় আমার ঘুম ভেঙে যায়। আমি চমকে উঠে সৈকতকে কাপড় গলায় জিজ্ঞাসা করি, বলে তুই ঘুমিয়ে কাঁদছিলি কেন? আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর ও আবার জিজ্ঞাসা করে। বললাম, ও কিছু না, বোবা জিনে ধরেছিল। তাই হঠাৎ পাশের রুম থেকে মাসুদ ভাই চিৎকার করে আমরা দুজনে দৌড়ে যেতেই মাসুদ ভাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং যে জানলাটা দিয়ে তিনি গাড়িটার দিকে তাকিয়ে গাড়ি লক্ষ্য করতেন, জানলাটি সজোরে কাঁপছে। পানি দিয়ে জ্ঞান ফেরানো হলে উনি কিছুক্ষণ চুপ করে থেকে আমাদেরকে বলেন যে আজকে একসাথে ঘুমাবো। আমার বোঝার বাকি রইল না যে ভয় পেতে পারি। উনিও এখন আমাদের কিছু বললেন না। ওই দিন কিছু ঘটেনি। সকালবেলা মাসুদ ভাইকে অনেকবার জিজ্ঞাসা করা হলে উনি মুখ খুলেন। গাড়ি দেখতে জানালার কাছে আসতে দেখেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা উঠানে হাঁটাহাঁটি করছে। যাই হোক, এভাবে চলতে শুরু করলো। খুব সুন্দরী মনে হচ্ছিল তাকে। মেয়েটি আস্তে আস্তে যখন গাড়ির অতিক্রম করে 10 দূরত্বের কাছাকাছি চলে আসে, তখন ঘুম কাটে এবং খেয়াল হয় যে গভীর রাত সময় উঠানে তো কোনো মেয়ে হাঁটার কথা না। এটা ভাবতেই অনেক মনস্তত্ব হন। দেখে যে মেয়েটি আর নেই, গাড়িটি ঠিক আছে দেখে যেই চেনা যাওয়ার জন্য ঘুরলেন, সাথে সাথেই ওই তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে উনি হয়ে যান। তিনি দেখেন একটি মানুষকে অনেকদিন পানিতে চুবিয়ে রাখলে যে চামড়াগুলা সাদা হয়ে ভাঁজ হয়ে যায়, তেমনি দেখতে অবয়ব এক
মানে বিকৃত গন্ধ আসছে এবং অবয়বটির চোখগুলো একদম কালো, যেন চোখের অস্তিত্ব নেই সেখানে। আর জ্ঞান ভুলে তিনি সজোরে চিৎকার করতেই যে অবয়বটি তার হাতে একটি আঁচড় কেটে জানালা দিয়ে পালিয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। আমরা তখন তার হাত খেয়াল করে দেখি তার হাতে একটি ভয়ঙ্কর আঁচড়ের দাগ। আঁচড় কাটা অংশ নীল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। লক্ষ্য করলাম তার পায়ের ছোট আরেকটি ক্ষত। জিজ্ঞাসা করলে উনি বলেন, সেদিন রাতে উনি আমাদেরকে ভয় দেখিয়েছিলেন, তারপরে ঘুমাতে গিয়ে তার পায়ে আঁচড় ফিরে চলে যায় এবং সকালের আঁচড়ের দাগটি সত্যি তার পায়ে ছিল। সে আজকে আমাদের দুজনকে নিয়ে একসাথে ঘুমাতে চেয়েছিল। ওই দিনে এরপর আর আমরা মামার বাড়ি চলে যাই, কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। সে জানতো আমাদের সাথে বিরাট কিছু ঘটতে যাচ্ছে। আমার বাসায় গিয়ে ভয়ে আমাকে বলতে পারিনি যে আমাদের সাথে এসব ঘটেছে, কারণ আমরা তো বাসায় মিথ্যা বলে বাসা থেকে বের হয়েছি সৈকতের দুলাভাইয়ের বাসায়। মা জানতে পারলেন একদম বকাঝকা করবেন, তাই চুপ করে রইলাম। আর ভাবলাম ওই বাসায় যেহেতু যে ঘটনাগুলো ঘটেছে এখানে নিশ্চয়ই ঘটবে না। মামার সাথে অনেক জায়গায় ঘুরলাম। রাতে ঘুমাতে যাওয়ার সময় মাসুদ ভাই রুমে ঘুমাতে বললেন এবং আমি আর সৈকত একসাথে, মামি ও ছোট মামাতো বোন একসাথে ঘুমাবো। আমি সৈকত অনেকক্ষণ গল্প করে ঘুমিয়ে গেছি। হঠাৎ প্রচন্ড মশার কামড়ে ঘুম ভেঙে যায়। শরীরের মধ্যে এত মশা কিভাবে ঢুকলো? দেখি মোবাইলের লাইট চালাই, দেখি বনের জঙ্গলে যেমন একসাথে প্রচুর মশা জমে থাকে, এমনই যেন মশারির ভেতরে হাজার হাজার। দেখে চমকে গিয়ে জলদি লাইট অন করে দেখি রুমের চারপাশে দেয়ালে হাজার হাজার তেলাপোকা ভরে গেছে। জন্য আমি কোনো বদ্ধ গুহায় বসে আছি। এক দৌড়ে মামার রুমে গিয়ে চিৎকার করে মামাকে নিয়ে আসলাম। দেখি কিছুই নেই। মামা ঘরে বললেন, সব আমার ভ্রম। আমরা চিৎকার চেঁচামেচি শুরু করতো, মামার ঘুম ভেঙে যায় এবং সব শুনে ও ওদের সাথে ঘুমাবে না বলে মাসুদ ভাইয়ের সৈকতের সাথে ঘুমায়। আমি আর মামার সাথে ঘুমাতে চলে যাই। আর 2:30 মামা বলল, গ্রামে এসেছিস, তাই হয়তো মনে ভয় ভ্রম হয়েছে, ঘুমিয়ে যা। মামা ঘুমিয়ে গেলে কিন্তু আমার ঘুম আসছে না। 3:30 দিকে দেখি এর মধ্যে কেউ যেন দিচ্ছে এবং স্বরে আমার নাম ধরে ডাকছে। আমি ভাবছি মামাকে কি এসব শুনছে না, আমি একাই শুনছি। হঠাৎ মামা মেয়ের কণ্ঠে বলে উঠলেন, তুই কি মিষ্টি দিবি না? হঠাৎ করে লক্ষ্য করলাম আমার এক ছায়া ঘুরে গেছে এবং গায়ে রং কুচকুচে কালো হয়ে গেছে। লাফ দিয়ে আমার উপরে উঠে গলা টিপে ধরলো। স্তব্ধ হয়ে গেছি, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নাড়াচ্ছি, বাঁচার চেষ্টা। হঠাৎ করে ভাই ও বাসার সবাই এসে মামাকে আমার উপর থেকে সরিয়ে এবং মামা সকালে অসম্ভব ভাষায় খালি গালাজ করতে থাকেন। বৃদ্ধ মহিলার কণ্ঠে কথা বলছিলেন। আমি মাসুদ ভাইয়ের পেছনে লুকাই। মাসুদ ভাই ও সৈকত সাহস মারি তিনজনের মিলে আমাকে নিয়ে একটা রুমে বদ্ধ করেন এবং সবাই সে রাতে ঘুমিয়ে পড়ে দেয়। মাসুদ ভাই বলেন, তিনি প্রচন্ড জোরে লাথি মারে শব্দ শুনে সৈকতকে নিয়ে রুমে আসলেই দেখে এইরকম অবস্থা। বুঝতে পারলাম আমার পা ছোড়াছুটি টেনে যে লাথি লেগেছে তার
শব্দ সবাই ছুটে এসেছে। যাক, আল্লাহর রহমতে বেঁচে গেলাম। তাহলে একটি বড় হুজুরকে ডেকে সব কিছু খুলে বলতে তিনি খুব গভীর গলায় বললেন, তোমরা যে বাড়িতে এসেছো তা 1 বছর ধরে খালি পড়েছে এবং সেখানে কোনো বদ জিনের থাকা শুরু হয়েছে। তাই তোমাদের উপস্থিতি অপছন্দ করেছিল তারা এবং তোমাদের ভয় দেখিয়ে ওই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু হুজুরকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা দেখা দিতেই বলেন, উনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, এটা তার কার্যক্রম, এটা আমার কার্যক্রমের ফল। উনি উনি আরো বলেন যে বট গাছের গোড়ায় আমি হালকা হয়েছিলাম। সেই গাছ লাগানো হয়েছিল একটি মহিলা তান্ত্রিকের কবর। যে সেই গাছটির সুবিচাল হয়ে গেছে। আমার যে কর্মের কারণে এই মহিলা তান্ত্রিক আমার শাস্তি দিচ্ছে। আমি হুজুরকে বললাম, আমি কি করব? উত্তরে তিনি আমাকে একটি তাবিজ দিলেন এবং সব সময় তা পরিধান করতে বললেন। পাশাপাশি আমার মামাকেও একটি তাবিজ দিলেন এবং তার বাড়ি বন্ধ করে চলে গেলেন। যাওয়ার আগে মামা বটগাছের নিচে 1 কেজি মিষ্টি এবং 1 কেজি একটি মোড়ক দিতে বলেছিলেন এবং বাকিটা উনি ঠিক করে দিবেন বলে আশ্বস্ত দিয়ে চলে গেলেন। এরপর কখনো আর এমন কোনো কিছু ঘটেনি। ঘটনা এই পর্যন্তই। যদি আমাদের এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের আরেকটি কমেন্ট করে জানাবেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালোভাবে বলতে পারছি। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি ভালোভাবে বলার জন্য। আল্লাহ হাফেজ।